আজ মঙ্গলবার 16/12/25 সনের মঙ্গলবার রাত 10টা বাংলাদেশ সময় এবং বোস্টন টাউন সময় অনুসারে দুপুর সকাল 11টা। আজকে এলএম গ্রুপের 3য়তম ক্লাস। উদ্দেশ্য হচ্ছে একটা, আমরা জানুয়ারি থেকে এলএম কোচিং সেন্টারের যে ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি সেগুলো কিভাবে আলোচনা করব এবং সেই সম্পর্কিত আলোচনা করেই আমি আজকে আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম। আজকে টেস্টিং এর মূল বিষয় হচ্ছে চিররোগ। সেদিন আলোচনা করেছিলাম অচির রোগ, আজকে চিররোগ। চিররোগের একটা কেস টেকিং নেব, আপনারা যত্ন সহকারে শুনবেন এবং চেষ্টা করবেন যে ভবিষ্যতে আপনারা যেন এভাবে কেস টেকিং নিয়ে চিকিৎসা করতে পারেন। তাহলে চলে আসি, আলোচনা হচ্ছে এলএম গ্রুপের কোচিং সেন্টারের 3য়তম ক্লাস এবং সরাসরি লাইভ ফেসবুক থেকে। উদ্দেশ্য হচ্ছে জানুয়ারি থেকে যে ক্লাস আরম্ভ হবে তারই প্রতিফলিত হবে এ সকল ক্লাসের অনুসরণে। সেজন্যই আলোচনাটা রেখেছিলাম কেস টেকিং একটা রোগীর আলোচনা করব এবং সেটা টিউবারকুলোসিস বডি। প্রশ্ন আসছে যে স্যার টিউবারকুলোসিস বডি অথবা চিররোগ কেন আলোচনা করলাম? কারণ অনেক সময় আমরা চিররোগের চিকিৎসা করতে বিভ্রান্ত হই এবং শেষ পর্যন্ত জয়লাভ করতে পারে না, চিকিৎসা দিতে পারে না। সে সকল থেকে মুক্ত হওয়ার জন্য আজকের এই আলোচনা। তাহলে রোগী আসলো, রোগীর অভিযোগ কি? সচরাচর আমরা যখন অভিযোগগুলো শুনি তখন আমাদের ধরেই নিতে হবে সেটা একুয়েট কেস, যেহেতু তার সাময়িক কষ্টের জন্য সে আমার কাছে আসছে। সেই সুবাদে আমি তার বয়স, তার সব কিছু লিখে, তারপরে তার আকার আকৃতি সব কিছু লিখে বললাম, আপনার কি জন্য আসছেন কষ্টটা বলেন। সে কি বলল? সে বলল, আমি বহুদিন কষ্ট করতেছি, আমার কানের পাশে একটা গোটা, একটা টিউমারের মতন, 2বার অপারেশন করেছি, তারপরও সেটা হয়। আমি দেখলাম, কেস টেকিং নিতে শুরু করলাম। আমার যে কেস টেকিং এর ছোট্ট 5 পাতার একটা কেস টেকিং আছে, আমি কথা বলবো না যে আমারটা মতন হুবহু আপনাকে করতে হবে। লক্ষ্য রাখতে হবে আমরা চিররোগ এবং অচির রোগের মধ্যে পার্থক্যটা নির্বাচন করতে পারি রোগীর কেস টেকিং নিয়ে। তাহলে রোগী কি বলল? রোগী বলল যে আমার কানের পাশে একটা গোটা উঠছে, সেই বা টিউমার, সেই টিউমারটা 2বার অপারেশন করছে, 2বারের পরও আবারও হয়। সুতরাং আমি আপনার কাছে আসছি, আপনি আমার একটা সুচিকিৎসা ব্যবস্থা করেন। তাহলে কেস টেকিং নেওয়া শুরু করলাম। তার বয়স, তার সবকিছু নোট করলাম, টেলিফোন নোট করলাম এবং সে সবকিছু শেষ করে যেটুকু প্রাইমারি স্টেজে দরকার, যেটুকু আমাদের কেস টেকিং এ বলা আছে সেটুকু নিয়ে বললাম, আপনার কষ্টটা শুরু করেন। কি কষ্ট? বলছে কষ্ট তো কিচ্ছু না, কানের পাশে গোটাটা হয়, অপারেশন করলে আবারও হয়। বাস এই কথাটা লিখে আমি শুরু করলাম। আর কোনো কষ্ট আছে? না, সর্দি কাশি একটু আছে, অন্যান্য কোনো কষ্ট নাই। এবং বিস্তারিত যেটুকু জানার দরকার আমাদের কেস টেকিং এ সেটুকু নিয়েই শেষ করে বললাম, ঠিক আছে তাহলে চলে আসি। আপনারাও সেইভাবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কেস টেকিং এর আগে, অর্থাৎ মায়াজমের চিকিৎসা আগে 18টা বাধা আছে। সেই 18টা বাধা তার কাছে কি কি আছে আমার যতটুকু সম্ভব জানার চেষ্টা করেছি। আমি এরকম কোনো বাধা দেখি না। তাহলে বাধাটা কি? টিউমারটা বারবার হয় এবং অপারেশন করে আবারও হয়। সুতরাং এই কষ্ট থেকে আমি চাই, কিন্তু আমি তার বংশগতি ইতিহাস নিয়ে কি দেখলাম? তার বংশগতিতে টিউবারকুলোসিস, অর্থাৎ তার বংশগতিতে টিবি আছে, আরো অন্যান্য জিনিস সংগ্রহ করে আমি ধরেই নিলাম যে সে টিউবারকুলোসিস রোগী। এই প্রশ্ন আসছে যে স্যার আপনি ধরে নিলেন কেন? কারণ আমি আর অন্য কোনো রকমের বাধা দেখলাম না এবং বাধা দেখলাম টিউমার এবং টিউমার অপারেশন জনিত কুফল এবং সেই টিউমার আবারও হয়। তাহলে বোঝা গেল টিউমার যখন হয়েছে বা উনি যখন ব্যথা বেদনা কষ্ট পেয়েছেন এবং সেই সময় হয়তো বেলুনা দিলেই রোগটা সেরে যেত। প্রশ্ন হচ্ছে যে স্যার তখন যদি আপনি এই
তরুণ রোগের কেস বেলেডোনা দিয়ে শেষ করতেন, কিন্তু বেলেডোনার সমাধান হতো না। হয়তো সেটা 2-4 বছর ভালো থাকতো, আবারও হতো, অথবা অন্য কোনো এই রোগ না হয়েও অন্য কোনো রোগ দেখা দিত, যেহেতু সে টিউবারকুলোসিস রোগী অর্থাৎ টিবি বংশধারণ করে আছে। কি সুন্দর কেস! আসলে আপনারাও আমার সঙ্গে সহযোগিতা করবেন এবং আগামী বছরের আমরা প্রথম থেকে যে শুরু করব এই টেস্টিংগুলো, আপনাদের টেস্টিংও আমাকে একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যেগুলো সফল হয়েছেন, আমি ভুল ভ্রান্তি এবং ত্রুটি, আমারও ত্রুটি আছে যথেষ্ট, কারণ সবসময় যে আমরা সাকসেসফুল হবো তা নয়, কারণ বাধা, আমাদের প্রচন্ড বাধা, সেজন্যই আমরা আটকে যাই, সেজন্য আমরা চিকিৎসা দিতে পারি না, সেজন্য আমাদেরকে কেউ বিশ্বাস করে না। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে সেটা। চলে আসে, তাহলে কেস টেকিং নিলাম, নিয়ে বুঝলাম যদি সেটা আগে যদি কেস হতো তাহলে বেলেডোনার কেস দিলেই হয়তো সেটা ভালো হয়ে যেত, আবার কি আসতো কি আসতো না, অথবা অপারেশন করার অপারেশন করার প্রয়োজন হইতো না। কিন্তু আমরা অপারেশন করে ফেলেছি এবং অপারেশন করার পরও বারবার সেটা আসছে। প্রশ্ন হচ্ছে, স্যার টিউবারকুলোসিস বডি, আপনি তো বললেন টিউবারকুলোসিস বডিতে লাংস আক্রমণ হয়, সর্দি কাশি হয়, অমুক হয়। দেখুন, এই জন্য 2টা ওষুধের নাম আপনাদেরকে বলছিলাম, একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে টিউবারকুলিনাম। সেখানেও আবার 2-3 ভাগ আছে, এগুলো আপনারা ওষুধ যখন পড়বেন তখন জানবেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে টিউবারকুলোসিস বডি অর্থাৎ বংশগতিতে আসছে এবং সেই টিউবারকুলোসিস বডি বহন করে। তাহলে টিউবারকুলোসিস বহন করলে আমরা কি জানি? সচরাচর মনে রাখবেন, টিউবারকুলোসিস বডি বা টিবি বংশগতি যদি হয় তাদের সচরাচর রোগ কম হয়, এটা মনে রাখবেন। তারা তীক্ষ্ণ বুদ্ধি ধারণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কোনো রোগে তার শরীরে সহজে আসতে পারে না এবং সেই কারণে সে স্বাস্থ্য হয় না। স্বাস্থ্য হয় না গতিকে যে সে খারাপ মেধা তা নয়, স্বাস্থ্য ভালো থাকে। কারণ এই যে টিউবারকুলোসিস বডি অর্থাৎ টিবি সংযত বংশগত কোনো রোগ যদি হয় তাদের রোগ শোক দেখবেন কম হয়। কেন কম হয়? কারণ সে অন্য কাউকে জায়গা দেয় না। যদি সে সেখানে মনে করে এই টিউবারকুলোসিস রোগী আমি এই শরীরে থাকবো, আর কাউকে ঢুকতে দেব না, তাইলে বুঝবেন তার শরীর ভালো থাকবে, কিন্তু ভবিষ্যতে তার টিবি হওয়ার সম্ভাবনা 80%। তো বলে, স্যার এখন হয় না কেন, এত ছোট বয়সে হয় না কেন? দেখুন, প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে জীবনী শক্তির কথা বলি, সেই জীবনী শক্তি অন্তত 20-30 বছর পর্যন্ত আপনাকে সহজেই রোগ হতে দেয় না। বডি তার জীবনী শক্তি দিয়ে লড়াই করে তার সঙ্গে টিকে থাকে। যখন 30 যায় অথবা 40 যায় তখনই শরীর ভাঙ্গি পড়ে, অথবা অবস্থা বেঁধে কোনো এক্সাইটেড কারণে সেটা টিবি হয়ে যায়, অর্থাৎ তার টিবি হইতে পারে। খালি টিবি হলে যে টিউবারকুলোসিস বডি, কিন্তু তা নয়। আসলে কথাগুলো বললে অনেক সময় আপনারা তো বুঝেন না, অনেকে আবার বলবেন স্যার বেশি কথা বলেন, আমরা এত কথা ধৈর্য সহকারে শুনতে চেষ্টা করি না, সেজন্য হয়তো 10 মিনিট 15 মিনিটে শেষ করতে পারি না। কারণ বুঝাই যদি না বলি অথবা আপনারা যদি সেটা প্রয়োগ করতে না পারেন, তাহলে আমার এই আলোচনা ক্লাস করাটাই ব্যর্থ। একটা ক্লাসের পরে আমরা যদি শিখতে না পারি, আজ যে ক্লাসে শিখবো কি করি চিররোগের চিকিৎসা আমরা করব এবং পার্থক্য নির্বাচন করব, সেটি আলোচনা করব। ওষুধ কিভাবে দেব, প্রয়োগ কিভাবে করব, এবং সেগুলি বিস্তৃত আলোচনার এবং ক্লাসের শেষে মূল্যবোধ থাকতে হবে যে আমি যে আজকে ক্লাস করালাম আপনি কি কি জিনিস শিখলেন। আপনি শিখলেন চিররোগ কাকে বলে, এবং শিখবেন প্রয়োগ এবং মায়াজমের ভাগ, অতীতের বাধা। এই আমার ছোট্ট কেসে যেটুকু আছে কেসটা নিয়ে সেটুকু নেওয়ার চেষ্টা করেন। আরো যদি বেশি নেন আমার কোনো আপত্তি নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা সেবা দেওয়া, অর্থাৎ আগামী দিনে যেন কোনো রোগ তার শরীরে না হতে পারে। যাও, এটা এরা আগেও আলোচনা করেছে। আজকে আমাদের লক্ষ্য একটাই, তার রোগ ভালো হতে হবে এবং অন্য কোনো রোগও যেন তার শরীরে আক্রমণ না করে। কি সুন্দর কেস! তাহলে সে তার প্রধান লক্ষ্যটা কি? যে স্যার আমার কানের এটা যেন টিউমারটা যেন ভালো হয়, এটা যেন আর অপারেশন করতে আমাকে না যায়। তাহলে আমি কি কি ঠিক করলাম? এটা একুইট রোগ, হয়তো তখন হয়তো বেলেডোনা দিলে ভালো হয়ে যেত, কিন্তু ক্যালকেরিয়া কার্বের বডিও নয় এবং ক্যালকেরিয়া ফসের বডি, আবার অনেক সময় টিউবারকুলোসিস বডিতে ক্যালকেরিয়া কার্বও হতে পারে, ক্যালকেরিয়া ফসও হতে পারে। তাহলে আমাদের বংশগতির ধারা অনুযায়ী আমি বুঝলাম যে তার টিউবারকুলোসিস বডি, কিন্তু অন্যান্য লক্ষণগুলো নাই। যেমন আমরা যখন ভাগ করতে যাই তখন দেখব যে সে কোনো ফসফরাসের রোগী কিনা, ফসফরাস আগে দেব না টিউবারকুলিনাম বমিনাম আগে দেব। তাইলে এই যে কথাটা আসলাম, বংশ যদি থাকে তাহলে ফসফরাসের থেকে আগে টিউবারকুলিনাম বমিনাম দেওয়া ভালো।
প্রশ্ন হচ্ছে, স্যার এই কথাটা কেন বললেন? আমরা দুটো ওষুধের নাম বলছিলাম ফসফরাস, কারণ ফসফরাসের লক্ষণ যদি থাকে তাহলে টিউবারকুলোসিস অর্থাৎ বংশগত টিবি নাও থাকতে পারে, সে হয়তো ফসফরাসের রোগী হবে। কিন্তু যার যার টিবি আসবে, যার টিবি বংশগত থাকবে, মা বাবার অথবা বংশটি থাকে, তাহলে আপনাকে প্রথমেই সেটাকে রেমেডি দিতে হবে। আর তার তার কুফল নষ্ট করার জন্য আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, মিনিমাম 4 মাত্রা দিয়ে আপনি শুরু করবেন। তার অর্থ একথা না প্রথমে দিতে হবে। তাহলে আমি কি করলাম, আমি তার টেস্টিং নিয়ে লক্ষ্য করলাম যে হ্যাঁ, সেই সময় যদি বেলেডোনা দিত তাহলে অত ভালো হইতো, অথবা ক্যালকেরিয়া ফস অবস্থা বেড়ে আমি যথারীতি সে বেলেডোনা দিয়ে শুরু করলাম। আর ক্যালকেরিয়া ফসও দিলাম। তখন মনে করলাম এই দুইটা যখন ভালো হচ্ছে না, তখন তার অপারেশনজনিত কুফলের স্টাফিসিগ্রিয়া দিয়ে চাইলে অন্তত 8 বোতল ওষুধ শেষ করলাম, অর্থাৎ 8 থেকে 12 বোতল, আমার ঠিক মনে নেই। যাই হোক, তাহলে আমরা কি করলাম, আমরা তার কুফল আছে কিনা দেখলাম, অর্থাৎ কোনো রকমের বাধা আছে কিনা। আমার সে 18টা বাধার ভিতরে তার অপারেশনজনিত বাধা পড়লো, এবং অতীতে এটা যেহেতু হোমিওপ্যাথিক মতে চিকিৎসা হয়নি সেটা বাধা পড়লো, এবং তার পরবর্তীতে তার এটা বারবার আসলো। তাহলে আমি দেখলাম যে না, তার ওষুধ প্রয়োগের কুফলের জন্য এলোপ্যাথিকের নাক্স দিয়েই শুরু করলাম। নাক্স দিয়া বেলেডোনা দিলাম, বেলেডোনা দিয়া ক্যালকেরিয়া ফস দিলাম, ক্যালকেরিয়া ফস দিয়া এস্টাপে দিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে দেখুন কেন ওষুধগুলো আসে, কেন ওষুধগুলো আমরা নির্বাচন করার সময় আমাদের চিন্তা করতে হয়। আমিও তো এই 3টা চিন্তা করছি, আপনার তো আরো অনেক বেশি কিছু থাকতে পারে। সেটা তার মনোকষ্ট থাকতে পারে, টিকার কুফল থাকতে পারে, সিগারেটের কুফল থাকতে পারে, আরো বহু কুফল। সেগুলো আপনারা নিবেন আপনাদের প্রয়োজন মাফিক, অর্থাৎ রোগী কোন দিকে যাচ্ছে সেই দিকে চিন্তা করেই আমাদের ওষুধগুলো হবে। তাহলে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, তার সিগারেটের অভ্যাস আছে কিনা, কোন ধূমপানের অভ্যাস আছে কিনা, বা ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল কিনা, এগুলো তো করে আপনি রাখছেন। তাহলে আমি এই নির্বাচন করে শুরু করলাম, আমি অ্যাকুইট কেসের রোগীর চিকিৎসা শুরু করতে যাচ্ছি। কিন্তু এই 3-4টা ওষুধে দেওয়ার পরে রোগী এসে কি বলে যে এটা তো আপনি ওষুধ না দিলে এটা আবার বাড়ে। তখন আমি কি দিলাম, আমি এটার পরে চিন্তা করলাম যে না, আর দেরি করা যাবে না, তাকে আমি টিউবারকুলিনাম বেসিলিনাম আমি দিতে শুরু করলাম। টিউবারকুলিনাম বমিনাম কেন শুরু করলাম সেটাও বলি। সচরাচর বেসিলিনামটা মনে রাখবেন যে সেটা যদি স্কিন ডিজিজ সম্পৃক্ত হয় তাহলে সেটা প্রয়োজন, আর যদি স্কিন ডিজিজ না হয়ে আসে তাহলে আমরা বমিনাম দিয়ে শুরু করতে পারি। এই দুইটা ওষুধের একটু পার্থক্য আছে, এমন কোনো উল্লেখযোগ্য কিছু নেই, তারপরে হয়তো আপনাদের সুবিধার জন্য আমার ভিডিওতে বলা আছে, এবং আজকেও আমি বললাম যে পার্থক্যটা সেভাবে নির্বাচন করে ওষুধটা আমি টিউবারকুলিনাম বমিনাম শুরু করলাম এমন থেকে। তো আপনাদের তো একটা কথাই থাকে, আমি যেহেতু কুফল কাটবো, কার কুফল? টিবির কুফল। তাহলে টিবির যদি কুফল কাটতে হয় মিনিমাম 4 ডোজ তাকে দিয়েই বিদায় করে দিলাম। তারপরে হয়তো অন্য ওষুধ দিয়েছে কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে কি বললো সে, কি সুন্দর, যে আপনার ওষুধ যতক্ষণ খাই ততক্ষণ ভালো থাকে, আর না খেলেই এই কানের টিউমারটা বাড়তে থাকে। তাহলে বুঝতে পারেন ঘটনাটা কি ঘটলো। ঘটনাটা ঘটলো যে না, এই ওষুধ চলবে। কারণ নির্বাচনটা কে করলো? আমি করলাম না রুগী করলো? কেন এগুলো বলছি আপনারা খেয়াল রাখবেন, ধৈর্য রাখবেন, যে রুগী বলে দেবে আমার কোন ওষুধটা হবে। আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি খালি দর্শন মতে লক্ষণগুলো মনে রেখেই ওষুধ প্রয়োগ করা শুরু করবেন। এখনো মানুষ আমাকে বিরক্ত করে, স্যার কি ওষুধ হবে? আমি একেবারে জোহাত তুলে কথা কই, আপনারা আমাকে টেলিফোন করবেন না, আপনারা আপনাদের লক্ষণ মতন ওষুধগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই লক্ষণ মতন ওষুধগুলোই আপনাকে রাস্তা দেখাবে। তাহলে রুগী কি বললো, আমি 4টা পাওয়ার দিয়ে 4 বোতল দিয়ে বিদায় করেছিলাম। বলছি যতক্ষণ খাই ততক্ষণ ভালো থাকি, না খেলেই এটা বাড়তে থাকে। কি বাড়তে থাকে? কানের কাছে টিউমারটা। আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমার এই ওষুধ চলবে, এবং চলছে। আচ্ছা, যাই হোক, চলে আসি। তাহলে আমি কি ঠিক করলাম? এখন প্রশ্ন আছে, স্যার মাত্রা কি হবে? আমরা তো মাত্রা দিতে ভয় পাই, মাত্রা দিলে তো রোগ বেড়ে যায়। মাত্রা, এগুলো অভিজ্ঞতার উপরে ফলাফল। কারো কথা নির্বাচন না শুনে আপনার ওষুধ আপনি নির্বাচন করবেন, আপনি ডোজ মাত্রা ঠিক করবেন তার লক্ষণ ভেদে। প্রশ্ন আছে, স্যার লক্ষণ ভেদে শরীরে তো কারো বেড়ে যায়, কারো আবার হয়ও না। দেখুন,
3-4 রকমের বডি আছে। আমরা যেগুলো রিজিড বডি বলি, অর্থাৎ যেগুলো সহজে ওষুধে কাজ করে না, আর কতগুলো আছে সেন্সিটিভ বডি। এগুলো আপনাদেরকে বুঝতে হবে কার বডি সেন্সিটিভ, কার বডি সেন্সিটিভ নয়। তা না হলে আপনার ওষুধ নির্বাচন করে মাত্রা ঠিক করতে পারবেন না। কারণ সেন্সিটিভ বডিগুলোতে যখনই M1 একবার বা দুবার করে দিবেন, তার বৃদ্ধি ঘটবেই। তাই সেন্সিটিভ বডি কিভাবে বুঝবো, সেগুলো বোঝার চেষ্টা আমি হয়তো আরেকদিন আলোচনা করার চেষ্টা করবো। সেন্সিটিভিটি বলবে কোনো কিছু খেলেই তার বেড়ে যাবে, এবং সেটা যদি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আপনি ওষুধের মাত্রাটাও ঠিক করতে পারবেন। ডেলি একবার বা একদিন পর পরের বেশি দিবেন না। আমি 2 মাত্রা দিয়েই শুরু করেছি, অর্থাৎ ডেলি 2বার করে টিউবারকুলিন বমিনাম দিলাম। না খেলে হয়তো কোনোদিন সে ভুলে গেল, অমুক গেল, তারপরে হয়তো 2 দিন খেলো না, রোগী বাড়তে আরম্ভ করলো। কেন এই কেসগুলো আলোচনা করতেছি? আলোচনা করছি আপনাদের সুবিধার জন্য। আপনারা কেস টেকিং নিয়ে ব্যর্থ হন, এবং কেস টেকিং এর ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এবং মায়াজমের চিকিৎসা ক্ষেত্রে আপনারা আরো অপারগতার দর্শন দেখান। কারণ আমরা ধরিয়ে পাওয়ারফুল ওষুধ, ধরিয়ে ফসফরাস, ধরিয়ে একেবারে মেডোলিনাম, ধরিয়ে সিভিলিনাম, এ সকল ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বলে স্যার এই একটু আগে বললেন এগুলো প্রয়োগ করতে, এখন আবার বলেন দূরে থাকার চেষ্টা করতে। আমি বলছি এই কারণে, প্রয়োগ করার আগে বারবার চেষ্টা করবেন 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা, 4 মাত্রার উপরে কখনো প্রয়োগ করবেন না। আবার অনেকে প্রশ্ন করবেন, স্যার অনেকে তো হাই পাওয়ার দেওয়ার কথা কয়, 8 মাত্রা, 9 মাত্রা, এসব কথা থেকে দূরে থাকেন। আপনাদের পথ, আমার পথ না। আমি এটা রাস্তা দেখাচ্ছি, আপনি শিখবেন। আপনি 1, 2, 3, 4 দিয়ে শুরু করবেন। এই 1, 2, 3, 4-এ আপনি 1 বছর 2 বছর দিতে দিতে শিখবেন কার বডি কিরকম, কার আপনার দক্ষতা কত, কি পাওয়ার কতভাবে দিবেন, এগুলো সব আপনার রপ্ত হয়ে যাবে। খালি 1টা বছর 2টা বছর একটু চোখ টোক খুলে বন্ধ করে আপনি ধীর গতিতে শুরু করেন। রোগী সব আপনাদের হাতে, চিকিৎসা আপনাদের হাতে। একটু খালি ধৈর্য। ওষুধের কোন রকমের শট আমাদের নেই। আমাদের শট হচ্ছে মেধার, আমাদের শট হচ্ছে প্রয়োগের, আমাদের শট হচ্ছে আমরা না জানি না শুনি হোমিওপ্যাথিকের বইপত্র পড়ে সেই ম্যাটেরিয়াল কথা চিন্তা করে শততম পদ্ধতির উপরে ভিত্তি করে যে সকল বই পুস্তক আছে, আপনাদের মন মানসিকতা চলা চরিত্র সবই একরকম হয়ে গেছে। কারণ এখান থেকে বেরিয়ে আসা কষ্ট। আমার কথাই ধরেন না কেন, আমারও বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে। কারণ আমার জেনেটিক্যালি শততমের বিরুদ্ধে কথা বলে আসছে থেকে আমার ডাক্তার বীরেন করের চেম্বার দেখেছি, তার প্রয়োগ দেখেছি, তার কেস টেকিং দেখেছি, দেখে এটা শিখেছি। আমি কোনোদিন, খুব মনে পড়েন না আমি শততম পদ্ধতি ব্যবহার করি। খুব রেয়ার কেস, হয়তো কেউ বললাম যে আজকে বাজার থেকে এটা পাবেন না, আপনি শততম কিনে নিন। আমিও চাই আপনারা আপনাদের ওষুধগুলো দিকে প্রমাণ করেন যে না, আমরা কি ওষুধ প্রয়োগ করব। কারণ 50 পদ্ধতি প্রয়োগ করলে আপনি 1 মাত্রা 2 মাত্রায় বুঝতে পারবেন, ওষুধে কাজ না করলে বুঝে নেবেন কোনো বাধা আছে অথবা ওষুধ খারাপ। তবে মনে রাখবেন, চিররোগের ক্ষেত্রে, অচির রোগের ক্ষেত্রে বাধা নাই, কাজ করবেই যেটা দেন। 1, 2 বা 2 পাওয়ার বাধা, আমরা যেটা বলি মাত্রা, 2-3 মাত্রা দিলেই কাজ পাবেন। না পারলে বুঝবেন এটাতে কোনো ট্রাভেলস আছে, হয়তো ওষুধটা পূর্ণাঙ্গ ওষুধ সিলেকশন হয় নাই। আর পূর্ণাঙ্গ সিলেকশন যদি হয়, আপনাদেরকে সেদিন বলেছি 10 থেকে 15 সেকেন্ডে কাজ করে। কারণ পূর্ণাঙ্গ সিলেকশন করাও বড় কঠিন। কারণ আমাদের এত ওষুধ আছে, এত ওষুধের লক্ষণগুলো মনে রেখে কোনটা পূর্ণাঙ্গ নয় ভেবে চিনতে বের করাও কষ্ট। সেখান থেকে চলে আসে। তাহলে মাত্রা জ্ঞান কি হলো? অর্থাৎ টিউবারকুলোসিস বডিতে 4 মাত্রা দিলেই টিউবারকুলিনামের কুহল ফলাটা কাটা যায়, কিন্তু চিকিৎসা শেষ হয়ে যাবে এটা নয়। আচ্ছা, এখন কুহলটা কাটলেন, কুহলটা গেল, আর কোন লক্ষণ, উচ্চাস আমরা যেটা বলি, টিউবারকুলিন ওষুধ প্রয়োগ করার পরে যেমন জ্বর হতে পারে, ডায়রিয়া হতে পারে, স্কিন ডিজিজ বাড়তে পারে, অমুক বাড়তে পারে, যদি সেটা সিরিয়াস না হয় অথবা ওষুধ প্রয়োগে কোনো রকমের বাধা প্রয়োগ করার প্রয়োজন নাই। যদি রোগী অতিষ্ঠ হয়ে যায় যে এই সাময়িক উচ্চাসটা না কমালে রোগী আপনার হাতে থাকবে না, তাইলেই আপনি খালি কেবল সেই উচ্চাস বেদে ওষুধটা প্রয়োগ করবেন। অর্থাৎ তার তো নির্বাচন হয়ে গেল। এখন ধরেন সে স্ট্রং ডায়রিয়া নিয়ে আসছে, তাইলে আপনাকে ওষুধ দিতে হবে। অর্থাৎ ঘন ঘন তার হচ্ছে, সেই মুহূর্তে হয়তো টিউবারকুলিন বমিনাম কাজ করতে পারে, নাও করতে পারে। তবে একটা মূল্যবান কথা বলি,
যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে, এবং তাইলে দেখবেন ওই টিউবারকুলাম বমিনামেই আপনি ঘনমাত্রা দিয়ে সেই উচ্ছ্বাসটাকে দমন করতে পারেন। এগুলো একটু কঠিন তথ্য। কেন বলছি কঠিন তথ্য? কারণ ভুল যদি প্রয়োগ হয় অনেক সময় রোগী ছুটে যাবে এবং মৃত্যু পথযাত্রাও হতে পারে। কেন বলতেছি এই কথাটা? এটা বলতাম না, অ্যালার্ট। আচ্ছা, এখন আপনার টিউবারকুলাম বমিনামে আপনার রোগটা বেড়ে গেল, অথবা তার ব্লিডিংটা আরম্ভ হয়ে গেল। কথাটা খেয়াল করেন, কথাটা লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। টিউবারকুলাম বমিনামে যদি ব্লিডিংটা বেড়ে যায় এবং রক্তপাত হয় কোনো না কোনো কারণে, আমি জানি না, এখন আপনি চিন্তা করলেন যে না, আমি এখন ফসফরাস দেবো, ফসফরাসের রক্তপাত আছে, যেহেতু টিউবারকুলাম বমিনাম আমি ফসফরাস দিয়ে শুরু করতে চাই, এবং ফসফরাস 1 মাত্রা 2 মাত্রা দিলেন, রোগীর জীবন অবসানের দিকে চলে যেতে পারে। এত সহজে ভাববেন না। বলে স্যার এত ভয় লাগান কেন? ভয় লাগাচ্ছি মোটেই না, আপনাদের দক্ষতার জন্যই আপনাদেরকে বলছি। তো বলে স্যার তখন কি করব? সিম্পল ওষুধ। আমি কি বলি, কোন চলমান ওষুধ যখন মায়াজমেটিকের ট্রিটমেন্ট চলবে, তখন যদি কোনো উচ্ছ্বাস হয়, উচ্ছ্বাসের লক্ষণ ভেদে আপনি সিম্পল ওষুধ অর্থাৎ অগভীর ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত যা বলেছি বক বক করাচ্ছে, এই লাইনটা কথা মনে রাখবেন। যখনই কোনো গভীর ক্রিয়াশীল বা মায়াজমেটিক চিকিৎসা চলাকালীন সময়ে যদি কোনো উচ্ছ্বাস হয়, সেই উচ্ছ্বাসের দমন করার জন্য সিম্পল ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। যেমন রক্তপাত হচ্ছে, আপনার অন্তত 50টা ওষুধ আছে। আর্নিকা হতে পারে, ইভিকা হতে পারে, যেহেতু টিউবারকুলোসিস বলি আমরা ইভিকার কথা চিন্তা করতে পারি, আবার আর্সেনিকও হতে পারে। এখন যেটি যেমন মিলবোনিয়াম হতে পারে। আরো দেখবেন ওষুধের আমাদের ভান্ডার, সব ভাগ করে পড়বেন যে কোন কোন ওষুধটা আমরা অগভীর মধ্যে পড়ে। ফসফরাসটা অত্যন্ত গভীর, সেটা প্রয়োগ করার আগে বারবার চেষ্টা করবেন যে এসব ওষুধ প্রয়োগ করা থেকে বিরত রাখা। আমি কথা বলবো না, অনেকে হয়তো বলবে স্যার আমরা তো ওই লোকে লিখছে যে ফসফরাস দিয়ে ভালো করে ফেলছে, এবং আমাদের ম্যাটেরিয়াল মেডিকাতে স্পষ্ট লেখা আছে যে রক্তপাত হলেই আপনি ফসফরাসের কথা মনে রাখবেন। কিন্তু আমি বলবো যে না, দর্শন আপনাদের ভুল আছে, তথ্যে ভুল আছে, প্রয়োগে ভুল আছে। যারা হয়তো প্রয়োগ করি ডাক্তার হয়েছেন তাদের হয়তো অভিজ্ঞতা অনেক বেশি ছিল, কিন্তু আপনার আমার তো অভিজ্ঞতা নাই। আমার কারণে যেন কোনো রোগী মারা না যায়। কালকেও না পরশুদের একটা লোক বলছিল যে আমি ওদের ফসফরাস দিয়েই বোধহয় রোগীর রক্তপাত বন্ধ করতে পারি না, গতিকে রোগী সেখানে একটা কেস কথা আলোচনা করেছিল, হ্যাঁ সেটা সেই মারাই গেছে। এবং আমার জীবনেও বোধহয় এরকমও ঘটনা আছে, সেটা পরে আলোচনা করব। আমি যখন এলাম কোচিং সেন্টারে আলোচনা করব, তখন বলবো কোন কারণে কিভাবে আমরা ভুল করে চিকিৎসা করে আমরা মৃত্যুকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি, এবং আমার ভুলের জন্য যেন না হয়, সেটা যেন আমাদের থাকে, সেটাই আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে একটা কেস টেকিং নেওয়ার সময় চলে আসে। তাহলে কি হলো, আমি ইপিকার দিতে পারি, আমি মেলভোনিয়াম দিতে পারি, আমি অন্য কোনো লক্ষণের উপরে ভিত্তি করে সিম্পল ওষুধ প্রয়োগ করতে পারি। বলে স্যার ঠিক করলাম ওষুধ, মাত্রা কি হবে? দেখুন মাত্রা জ্ঞান আপনাদের ভিডিও আছে, এবং আমি সহজে বলি। তরুণ মাত্রা আপনি ঘন ঘন দিতে পারেন, 2-3 মাত্রা আধা ঘন্টা বা 15 মিনিট পর পর দিয়ে আপনি দেখতে পারেন 3-4 মাত্রা দিয়েই দেখবেন তার কাজ হচ্ছে কিনা। 3-4 মাত্রা অর্থাৎ 2-3 ঘন্টা কিন্তু আপনি যদি 3-4বার প্রয়োগ করতে পারেন, যেরকম ভাবে আপনি এখন একটা প্রয়োগ করেন, যেভাবে আমরা কলসিনটা প্রয়োগ করেছি, কলসিন এর আগে আলাপ করেছিলাম, সেভাবেই আপনি সিম্পল ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন আপনার ফলাফল কি। যদি ভালো হয়ে যায় তাহলে ঠিক আছে, ভালোর পরেও আমি বলবো আরো একদিন দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে ওষুধে কাজ করে সেই ওষুধের একটা মাত্রা শেষ করবেন, শেষ করে আবার টিউবারকুলাম বমিনাম। এ হচ্ছে হোমিওপ্যাথিকের দর্শন। আরো আপনারা যদি ভালো জানতে চান এবং শিখতে চান, তাহলে আমার মনে হয় ভালো করে ম্যাটেরিয়াল মেডিকাটা অর্গাননটা পড়ার চেষ্টা করবেন। সেখানে সুন্দর করে বলা আছে, সকল সমাধান যত বুঝবেন ততই অবাক হবেন। আমি তো অর্গানন বুঝি না, যেটুকু বুঝছি সেটুকুই ফলাফল থেকে অবাক হই। আর যদি আরো ভালো করে পড়ে বুঝতাম তাহলে আজকের হয়তো আরো দর্শন আরো ভালো হতো। আপনারাও সেটা চেষ্টা করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, প্রয়োগটা করবেন, এবং অর্গাননকে
নিজের নিজের দর্শন বলে মনে করবেন, কারণ এখানে আর কোনো কিছু নেই। কারণ যার যত চিন্তা শক্তি বেশি তার দর্শন ক্ষমতাও বেশি। এই যে হ্যানিম্যান যে কথাগুলো বলে দিয়েছেন, আমি কোথাও কোনো অমিল, কোনো অযৌক্তিক কোনো কিছু উনি টেনে আনেন নাই। উনি যা দেখেছেন তাই লিখেছেন। আপনি হয়তো তার থেকে বেশি দেখতে পারেন, দেখলেই আপনিও তার মতন দ্রষ্টা হবেন নিশ্চয়ই। আমরা তাকে সম্মান করি, কিন্তু অযথা কথা বলে, মিথ্যা ভেক কথা বলে এ সকল থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আমরা অনেকেই আছে 10টা ওষুধ দিয়ে সব চিকিৎসা করে ফেলে, অনেকে আছে এত ওষুধের দরকারটা কি, অনেকে আছে ল্যাবরেটরি দিয়ে চিকিৎসা করে, একক লক্ষণে একটা ওষুধ দিয়েই আমরা দাঁতের ব্যথা ভালো করে দিলাম, মাথা ব্যথা ভালো করে দিলাম। এটা চিকিৎসা হোমিওপ্যাথিকে নয়। তো বলে স্যার তাহলে ল্যাবরেটরি কেন করলো? একক ধরতেই আলোচনা করতে গেলে অন্য প্রসঙ্গ চলে আসে, কথাকে কন্ট্রোল করতে পারে না, চলে আসে। আমাদের টেস্টিং নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। কোথায় আসলাম? চললো, কি চললো? টিউবারকুলিন বমিনাম। আমার মনে হয় আর কোনো ওষুধের দরকার না, কারণ একটু ধৈর্য রেখেছি। যখন সেই বলে দিয়েছে এই ওষুধ যতক্ষণ খায় ততক্ষণ এটা ভালো হয়, না খেলে এটা বড় হয়। চলছে ওষুধ, আপনার আমার তো কিছু করার নাই, চলছে 2 মাত্রা করে। আপনারা বিশ্বাস করবেন, 45 যাওয়ার পরে তার কাজ শেষ হয়েছে। অর্থাৎ আমরা যে M1 M2 আপনারা যে বিশ্বাস করেন না, বলে স্যার এত পাওয়ারে গেলেন কেন, এত পাওয়ারে দিলেন কেন? এখন যদি বলে আপনার ওষুধ খাই, না খেলে এটা কমে, এই না খেলে বাড়ে, তাহলে আপনি কি করবেন? আর তো কোনো তার সিমটম সে বলছে না, আর তো তার অ্যাকুরেট কোনো বলছে না। তাহলে কিভাবে বুঝবো যে ওষুধটা সিলেকশন হচ্ছে? যেহেতু তার আর কোনো অভিযোগ নাই, এটা কি ওষুধ দেন, পানি কদ্দুর 1 মাসে খাই, দিনে 2 বার করে 8 দাগ ওষুধ দেন, তারপরও না খেলে কয়েকদিন গ্যাপ দিলেই দেখি এটা বাড়তে আরম্ভ করে। দেখুন কি সুন্দর রুগিয়ে কথা বলে। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা তো মনে করেন স্যারও তো অবান্তর কথা বলে, যে রুগীরা আমাদেরকে কি করে ডাক্তারি শিখাবে। আপনাদেরকে ডাক্তারি রুগীরাই শিখায়। আপনার আমার প্রায় রুগী আমাকে বলে ওই ওষুধটা দেন। আমার একটা নার্সের রুগী আছে, আজকে পুরো 12 বছর, 1 যুগ হয়ে গেছে, এই নার্স দিয়ে তাকে ভালো রাখছি। কি করব? চিকিৎসার ওষুধ সে নেবেই না। অর্থাৎ যতক্ষণ খারাপ থাকে ততক্ষণ নার্স, আর না বললে কি ডাক্তারবাবু কি ওষুধ দেন, ওইটাই আমাকে দেন। তো আপনার ওষুধ তো আপনি নির্বাচন করছেন, আমার কথা তো শুনবেন না। আমি তো তারপরেও আমি চেষ্টা করেছি যে সালফার দিয়ে হয়তো 2 বোতল নার্স দিয়ে 1 বোতল বা 2 বোতল সালফার দিয়ে বিদায় করে দিই, কিন্তু শেষ তো করে না, চিকিৎসা তো কেউ নেই না। তার মধ্যে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার পরিবারও দেখবেন যে কেউ চিকিৎসা নিয়ে বলবেন না আমি এলোপ্যাথি করুক, আপনারটা আপনারা জানেন, যারা পারিবারিক চিকিৎসা করে লক্ষ লক্ষ টাকা সেভ করতে পারবেন, নিজের পরিবারে যদি 27 জন মানুষ যদি এত রোগের থেকে মুক্ত করতে পারেন, আপনি দেখবেন কি পরিমাণ সেভ হয়। আমার পরিবারে হলে আপনারা হবে। যাই হোক, আমি ইতিহাস টানতে চাই না, আমি চাই আপনারা পরিবারের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। খালি সিস্টেম মানেন, ভিডিওগুলো মানেন, 3-4টা কথা মনে রাখবেন। কখনো গভীর ক্রিয়াশীল ওষুধ দিয়ে প্রয়োগ করে চিকিৎসা করতে যাবেন না। যে দর্শনটা পেতে আমার 10-12 বছর লেগেছে, আমাকে রুগী ধরতে লেগেছে 10 বছর, কারণ আমি ওষুধ দিলেই রুগী আসে না, এবং আসে না গতিকে চিন্তা করতে পারতাম না যে রুগীরা তো ভালো আছে, ভালো থাকলে আপনার কাছে আসবেন কেন? আসার তো কোনো কারণ নাই। এই জন্য মায়াজমেটিক ট্রিটমেন্ট না করা পর্যন্ত সকল রোগ থেকে কাউকে মুক্তি দিতে পারবেন না, সম্ভব নয়। আর কেউ যদি বলে থাকে সে আজীবন ভালো থাকবে, এসব ভেক কথাবার্তা থেকে বেরিয়ে আসেন। আমরা আগামী জেনারেশন তৈরি করতে চাই, যেই জেনারেশন তৈরি হবে যেন রোগ শোক কম হয়। আমি কথা বলছি না একদম নির্মূল করে ফেলতে পারবেন, আমাদের যাত্রা হোক শুরু। অটিজম বাচ্চা হবে, ছোটবেলা বাচ্চা রোগে ভুগবে, মারা যাবে, এগুলো থেকে আমরা অনেক বেশি সেবা দিতে পারি। এই দর্শন আপনাদের হোক, আপনাদের পরিবার থেকে শুরু হোক, শিশু জন্ম থেকে শুরু করে অ্যাডভান্স স্টেজে আসার কাছ থেকে দেখবেন কি পরিমাণ, কি সুন্দর সুন্দর চিকিৎসা আমার হাতে হয়েছে, আমি অবাক হই। এই জন্যই বলি ওষুধ সিলেকশন আপনি কি করবেন, আপনার থেকে রুগীরই আপনাকে বলে দেবে হ্যাঁ ওই ওষুধ দিয়েছিলেন ভালো ছিল। আমি চলে আসি, কেসটা কিন্তু আবার একটু দূরে হয়ে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে, চলে আসি, 2 মিনিটে শেষ করার চেষ্টা করব। চলছে কারণ সে এই টিউমারটা বাড়ার পরও টিউমার হচ্ছে, তাহলে বুঝবো কি করে? একটা জিনিস মনে রাখবেন, শরীর হয়ে যাবে একদম, আমরা যদি বুলেট প্রুফ বলি, অর্থাৎ বুলেট প্রুফ কিরকম?
আপনার রোগ শোক কমাবে, সকল জিনিসে শান্তি, ঘুমেতে শান্তি, খাওয়াতে শান্তি, কোথায় পায়খানা, প্রস্রাব, গ্যাস্ট্রিক সকল কিছুই চলে যাবে টিউবারকুলার নামে। কি অপূর্ব দর্শন! এই সকল দর্শন আপনাদের হোক, তাইলে বুঝতে পারবেন। হয়তো জীবনে 2-4টা দর্শন পেয়েছি গতিকে দিব্যি আরামে আপনাদেরকে বলতেছি এভাবেই চিকিৎসা। কারণ এটা আমি 46 কি 48 অর্থাৎ টিউবারকুলার নাম বমিনাম আমি শেষ করেছি। তার ওজন বাড়বে, স্বাস্থ্য বাড়বে, চেহারা সুন্দর হবে, গায়ের রং ভালো হবে। গায়ের রং ভালো হবে অর্থাৎ কি কালা মানুষ কি পরিষ্কার হবে? না। এটা মনে রাখবেন। আমি কেন গায়ের রং ফর্সা হবে বলি, এগুলো আরেক ইতিহাস। যাই হোক, এত কথা তো একসময় আসলে আর মনে পড়ে। গায়ের রঙও ফর্সা হয়ে যাবে যদি আপনার ওষুধ যদি সিলেকশন ঠিক মতন হয়। তাহলে চলে আসি, তাহলে রুগীরা দেখবেন আপনি অবাক হবেন, কি সুন্দর স্বাস্থ্য, কি সুন্দর, তার আর কোনো ট্রাভেলস নাই। তখনই শেষ যে হ্যাঁ, আর 3-4 বোতল খান, আর কোনোদিন কোনো রকমের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এলোপ্যাথিক চিকিৎসার আগে আমার সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে চিকিৎসা হোমিওপ্যাথিকের, এই হচ্ছে দর্শন। এই দর্শন যেন আপনাদের সবাই হয়, সেই সেবা যেন আপনার পরিবার থেকে দিতে পারেন। আপনার পরিবার চিকিৎসা করবেন, হয়তো ডায়রিয়া হয়েছে, নাক দিয়ে ভালো করে আছেন, বলে স্যার নাক দিয়ে তো ভালো করিয়ে এলেছি, আর তো দরকার নেই। এটা ভুল ধারণা। এটা শুরু। আপনাকে বাইর করতে হবে তার কি কি বংশগতি ধারা এবং কি কি আপনি চিকিৎসা করলে বাকি জীবনে তার জন্য কোনো কষ্ট না হয়। এবং কদিন পরে 14-15 বছর বয়স গ্যাস্ট্রিকের ট্রাভেলস করে, তারপরে ট্রাভেলস আছে আপনার উচ্ছ্বাস, কত রকমের রোগ আসে আপনাকে বলবে, এবং বাহ্যিক